ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আবার শুভেচ্ছা। তোমাদের সামনে হাজির হলাম গুণগত রসায়নের হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন সলভ সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকের ভিডিওতে গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন, অনুশীলনের কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলো শুরু করি। তো ফার্স্টে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে, দেখো, একটা তরল জৈব যৌগ 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে। আচ্ছা, এবং এর সাথে অল্প ইথানল যোগ করলেও মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে মূল তরলটি কি ছিল? দেখো, প্রথমে যখন বলছে যে একটা তরল জৈব যৌগ 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে, তখনই কিন্তু আমার মাথায় চলে আসছে যে যৌগটা আসলে কে। কারণ আমি জানি যে ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ইথানল কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে? 78.3 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। তাহলে বাকি ইনফরমেশন না পড়লেও আমি কিন্তু সঠিক উত্তরটা ঠিকই ধরে ফেলছি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিশুদ্ধ ইথানল। তাহলে বিশুদ্ধ ইথানল, এটার স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা চলে আসতে পারি, দেখো, যে সমস্ত জৈব যৌগ পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে বিযোজিত হয় না কিন্তু স্টিমে উদ্বায়ী হয়। দেখো, এই কথাটা বুঝতে হবে। ফার্স্টে বলছে হচ্ছে পানিতে অদ্রবণীয়, এখানে পানি বলতে তরল পানি বোঝাচ্ছে, আর স্টিম মানে বুঝতেছো যে পানির বাষ্পীয় অবস্থা। তাহলে এদের ভেজাল থেকে কি রূপে পৃথক করবে? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে স্টিম পাতন করব আমরা। স্টিম পাতন বা বাষ্পপাতন। তাহলে যে সমস্ত জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিযোজিত হয় না কিন্তু স্টিমে উদ্বায়ী হয়, এদের ভেজাল থেকে স্টিম পাতনের মাধ্যমে পৃথক করতে হবে। স্টিম পাতনের মাধ্যমে। দেখো, আমরা স্টিম বা বাষ্পপাতনের আর যে প্রয়োগগুলো আছে সেটা এভাবে মনে রাখতে পারি। বাঁশগুলো আনলাম ইউকেতে। তাহলে দেখো, আমরা যে ছন্দটা ব্যবহার করলাম সেটা কি? যে বাঁশগুলো আনলাম ইউকেতে। এখানে ইউকে মানে কি? ইউনাইটেড কিংডমকে বোঝানো হচ্ছে, বা ইংল্যান্ডকে। তো যাই হোক, এটার এক্সপ্লানেশন হচ্ছে বাঁশ থেকে হবে বাষ্পপাতন, গুলো থেকে হচ্ছে গোলাপ জল প্রস্তুতি, আনলামে হচ্ছে অ্যানিলিনের বিশোধন। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যানিলিন হচ্ছে একটা জৈব যৌগ এবং এটার সংকেত হচ্ছে C6H5NH2। আমরা এই যৌগটাকে বলি হচ্ছে অ্যানিলিন। আর ইউকেতে কি হবে? ইউক্যালিপটাস পাতা থেকে এর তৈল নিষ্কাশন। ইউক্যালিপটাস পাতা থেকে এর তৈল নিষ্কাশন। তাহলে এটা হচ্ছে স্টিম বা বাষ্পপাতনের প্রয়োগ। এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে দুটি ভিন্ন তরলে কোনো দ্রবের দ্রাব্যতার মাত্রা কম বেশি হলে ওই দ্রবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কি রূপে পৃথক করা হয়? তাহলে দেখো, এই প্রশ্নটা থেকে আমরা বুঝছি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্রাবক নিষ্কাশন। আমরা কিভাবে পৃথক করতে পারবো? দ্রাবক নিষ্কাশনের মাধ্যমে। তাহলে মনে রাখতে হবে যে কোনো জৈব যৌগকে এর জলীয় দ্রবণ অথবা অন্য কোনো মিশ্রিত অবস্থা থেকে একটি উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে বলা হবে দ্রাবক নিষ্কাশন। এবং দ্রাবক নিষ্কাশনের মূল নীতিটা হচ্ছে নার্নস্টের বন্টন নীতি। তাহলে আমাদের এখানে কিন্তু নার্নস্টের নামটা মনে রাখতে হবে, যে নার্নস্টের বন্টন নীতি। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। 110 নম্বর কোশ্চেন, দেখো, অধিশোষণের মাত্রা ও সচল দশার দ্রাব্যতার হারের ভিন্নতা থাকলে, দেখো এখানে কয়েকটা কথা বলা হয়েছে। একটা হলো অধিশোষণের মাত্রা এবং আরেকটা হচ্ছে সচল দশা। এই যে সচল দশা, তোমরা নিশ্চয়ই জানো যে সচল দশা, তারপরে হচ্ছে বা স্থির দশা। এই যে দুইটা দশা, একটা চলমান দশা আর একটা হচ্ছে স্থির দশা। এই কথাগুলো আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি? ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তর কি হবে? নিশ্চয়ই তুমি ধরে ফেলছো। আচ্ছা, তাহলে দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে কোন মিশ্রণের উপাদানগুলোকে কোন পদ্ধতিতে পরস্পর থেকে পৃথক করা সম্ভব? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্রোমাটোগ্রাফি। দেখো, এখানে বলা হচ্ছে যে গ্যাসিডির মতে ক্রোমাটোগ্রাফি হচ্ছে মূলত একটা পৃথকীকরণ পদ্ধতি যা প্রধানত আণবিক মিশ্রণের পৃথকীকরণে ব্যবহৃত হয়। ক্রোমাটোগ্রাফি পদ্ধতি উদ্ভাবন করেন মিখাইল সোয়েট। তাইলে আমরা এই বিজ্ঞানীর নামটা মনে রাখবো, ওনার নাম হচ্ছে মিখাইল সোয়েট।
আর ক্রোমাটোগ্রাফিতে প্রয়োজনীয় দুটি সাম্য অবস্থার মধ্যে একটা হচ্ছে স্থির সাম্য অবস্থা এবং অপরটি হচ্ছে চলনশীল সাম্য অবস্থা। আমি যে কথাটা বলতেছিলাম যে একটা হলো চলনশীল দশা আর একটা হলো স্থির দশা, বা আমরা এটাকে এভাবেও বলতে পারি যে একটা হচ্ছে চলমান সাম্য অবস্থা এবং আরেকটা হচ্ছে স্থির সাম্য অবস্থা। তো তাইলে দেখো পরের প্রশ্নটা ঠিক এইটাই, ক্রোমাটোগ্রাফির দশা কয়টি? তাইলে দুইটি দশা, একটা হলো স্থির দশা এবং আরেকটা হচ্ছে চলনশীল দশা। একটা স্থির দশা এবং আরেকটা কি চলনশীল দশা। এর পরের প্রশ্নে আসি, পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আরএফ এর মান নিচের কোনটি? তাহলে এটা মনে রাখবা যে আরএফ এর মানটা হচ্ছে একের কম। একের কম মানে কি? তাইলে অপশনগুলো একটু টেস্ট করো। এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 1.5 আছে। তাহলে এই তিনটার কোনোটাই উত্তর হবে না। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 0.5। অর্থাৎ পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আরএফ এর মানটা হচ্ছে 0.5। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে প্রোটো অ্যাক্টিনিয়াম তৈরি হবে? তাহলে তোমরা একটু খেয়াল করো, বিষয়টা হচ্ছে যে থোরিয়াম এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 90, আর প্রোটো অ্যাক্টিনিয়াম এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 91। তাহলে কি বুঝলা? যে এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এই নিউক্লিয় বিক্রিয়ায় 1 একক বেড়ে গেছে। তো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1 একক কখন বাড়ে? যখন হচ্ছে বেটা কণা নির্গত হয়। ঠিক আছে, এটা মনে রাখবা যে বেটা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। এখন কথা হচ্ছে বেটা কণা কোনটা? বেটা কণাকে আমরা দেখো এইভাবে প্রকাশ করি, এটা হচ্ছে বেটা কণা। আচ্ছা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বেটা এমিশন। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা প্রিভিয়াস কোশ্চেন। অর্থাৎ সেটা ঢাকা ভার্সিটির প্রশ্ন হোক, মেডিকেলের প্রশ্ন হোক বা অন্য যে কোনো ভার্সিটির প্রশ্ন হোক, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি কিন্তু খুব সহজেই মানে সামান্য ক্লু পাইলেই তুমি ধরে ফেলতে পারবা যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। এরপরে আমরা আসি যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই, তাইলে ভর সংখ্যা একই হইলে আইসোবার, আর প্রোটন সংখ্যা একই হইলে কি আইসোটোপ, আর নিউট্রন সংখ্যা একই হলে আইসোটন। এবার আমরা চলে আসি নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে দীর্ঘ হবে? তাহলে আমরা নিশ্চয়ই এটা জানি যে সব থেকে দীর্ঘ হবে কার? রেডিও টেলিভিশন তরঙ্গ। রেডিও টিভির তরঙ্গ, এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি। তো অপশনে কিন্তু দেখো আমরা রেডিও টিভির তরঙ্গ এটা পাচ্ছি না, তাহলে আমরা অবশ্যই দাগাবো হচ্ছে মাইক্রোওয়েভ কে, মাইক্রোওয়েভ। তোমরা এভাবে মনে রাখতে পারো, মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মনকে রাঙায়। মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মনকে রাঙায়। এখানে ময়াকারে হচ্ছে মহাজাগতিক রশ্মি, গতে গামা রশ্মি, রতে হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে, তারপরে অতি সুন্দর এটাতে হচ্ছে অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে, দৃশ্যতে হচ্ছে ভিজিবল লাইট বা হচ্ছে দৃশ্যমান আলোক, অবচেতনে হচ্ছে ইনফ্রারেড বা হচ্ছে অবলোহিত রশ্মি, আর মন থেকে হচ্ছে মাইক্রোওয়েভ, এবং রাঙাইতে হচ্ছে রেডিও টিভি তরঙ্গ। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি, কোবাল্ট এবং কোবাল্ট 2+ এর জন্য নিচের কোন যোজ্যতা ইলেকট্রন বিন্যাসটি সঠিক হবে? কোবাল্ট এবং কোবাল্ট 2+ এর জন্য। তাহলে দেখো আমরা যদি কোবাল্টের ইলেকট্রন কনফিগারেশনটা খেয়াল করি, এখানে আসতেছে হচ্ছে 4s2 3d7, 4s2 3d7। আর কোবাল্ট 2+ হলে কি হবে? এই 4s এর দুইটা চলে যাবে, শুধু 3d7 থাকবে, অর্থাৎ 3d7 4s0। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ক্রোমিয়াম হচ্ছে ব্যতিক্রম দেখায়। এর সাথে সাথে তোমরা কপারের কথাটাও মনে রাখবা। তবে সর্বমোট 21টা মৌল আছে যারা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটায়। এদের মধ্যে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24 আর কপারের হচ্ছে 29। ভাইয়া ও আপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।